আমার স্কুলে প্লেগ্রাউন্ডে ছিলাম, তখন হঠাৎ করে প্লেন পড়ে। এই টাইমে আমি আমার কাজিনের কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে প্লেন পড়ে আর আমি কিছু তখন জানি না, বুঝিও না, আমি কিছু দেখতেও পাই নাই। তারপরে যে আমি অনেক ছোটাছুটি করছি আমার বোনের সাথে, আমার বোনকে আমি খোঁজার ট্রাই করছি, তারপর যে ওকে পাইছি সাথে সাথে আমার মামাকেও পেয়েছি। তারপর আমি আমার মামার সাথে হসপিটালে চলে গিয়েছিলাম। আমি যখন মাঠ থেকে বের হয়ে আসছি তখন আমি দেখি আমার হাত নীল হয়ে গেছে, একদম নীল হয়ে কেমন যেন হয়ে গিয়েছিল হাতটা। আমি প্লেগ্রাউন্ডেই ছিলাম, কিন্তু এখন আমার নিজের হাতটা দেখলে মনে হয় যে আমি অনেক খুশি, আমার হাতটা ইমপ্রুভ হচ্ছে। আমি আগে হঠাৎ করে প্লেনের শব্দ শুনলে একটু ভয় পাইতাম, কিন্তু এখন আমি আর পাই না, কারণ আমি খুশি আমার হাত এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করে, কারণ আমি আমার ভয়টাকে কাটিয়ে উঠতে পেরেছি এটার জন্য। আর আমি এখন একজন স্বাভাবিক মেয়ের মতো চলাচল করতে পারি। ফুডেলা একটি নাবিল পণ্য। ওই দিন হচ্ছে মিস আমাদেরকে নিচে পাঠিয়েছিল অন্য অন্য স্টুডেন্টকে ডাকতে। আমরা হচ্ছে কোচিং করতাম, তখন মানে যখন নামছি ওদেরকে ডেকে আমরা উপরে পাঠিয়েছি। এরপর আমি আর আমার একটা ফ্রেন্ড যখন হচ্ছে উপরে আমাদের ক্লাসরুমে যেতে নিব, তখন হচ্ছে হঠাৎ করে মানে মানে একদম কেঁপে উঠে আমরা বুঝতে পেরেছিলাম না, আমরা পিছনে ঘুরেছিলাম তাই দেখতে পারি নাই। তারপরে মানে আমরা পড়ে গেছিলাম, মানে নিচে পড়ে গেছিলাম। তারপরে হচ্ছে উঠছি, আমার হিজাবের মনে হয় আগুন লেগেছিল, তারপরে আমি ওইটা মানে খুলে ফেলে দিছি। এরপর দেখি চারদিকে শুধু আগুন। এরপর আমার সামনে হচ্ছে সিঁড়ি ছিল, ওইখান দিয়ে আমি মানে নিচে নেমে একদম আমার বাসায় চলে গেছি। ওইখানে মানে অনেক লাশ পড়া ছিল, ওইটা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এরপর বাসায় যাওয়ার পর আমি হসপিটালে গেছি সরাসরি। আমার হচ্ছে 12% পুড়ে গেছিল হাতে, মুখে, পিঠে। তারপরে আমি হচ্ছে 36 দিন হসপিটালে ছিলাম। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। আমি হসপিটালে থাকতে দেখেছি ডাক্তাররা কিভাবে আহত নিহতদের সেবা করে, সুস্থ করে দেয়। এভাবে আমি দেখি আমি বড় হয়ে একজন ডাক্তার হয়ে তাদের সেবা করতে চাই। হঠাৎ করে অনেক জোরে শব্দ হয়ে চারদিকে একদম আগুন লেগে গেছে। পরে আমি আমার ফ্রেন্ড সবাই জানলা দিকে ইয়ে করে মানে কোনো রকম অনেকক্ষণ থাকার পর এখান থেকে বের হয়ে গেছি। আর্মিরা এসে ইয়ে করে দিয়েছে। পরে আমার হাত কান পুড়ে গেছিল, আমি একজন হসপিটালে গেছিলাম। ছুটির পরে আমি আর আমার ফ্রেন্ড নিচে যাচ্ছিলাম, তো নিচে যাওয়ার সময় আমরা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমরা হাত ধরে ধরে কথা বলছিলাম। পরে হঠাৎ একটা বিকট শব্দে পুরো জায়গাটা কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। তো আমি কিছু বুঝতে পারিনি। পরে হচ্ছে আমি নিজে নিজে দরজাটা খুঁজে আমি নিজে নিজে বের হয়ে গিয়েছিলাম। পরে বের হওয়ার পর বাহিরে খালারা ছিল, খালারা আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছে। ওয়াশরুমে যাওয়ার পর আমি যখন বের হয়েছে একটা ভাইয়া, আমি ওনাকে চিনতামও না, পুরো অচেনা, আমি ওকে আগে কখনো দেখিও নি। উনি আমাকে হচ্ছে প্রথমে লিপদা হসপিটালে নিয়ে গিয়েছিল, পরে ওখান থেকে অ্যাম্বুলেন্স ডেকে আমাকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি স্কুলে আসছি প্রত্যেক দিন, আমার ফ্রেন্ডসদের সাথে প্রত্যেকদিন কথা বলছি, টিচার্সদের লেকচার শুনছি। আমার 7% কিন্তু আমার ডিপ বার্ন, আমার ফেস আর 2 হাতে বার্ন হয়েছে। অতীত আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমি ঢাকায় এসেছি অনেক দিন হয়ে যাচ্ছে। আমি মাইলস্টোন যখন আগে ছিলাম তখন অনেক বিমান যেত, আমার তো কখনো মানে সন্দেহ ছিল যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। বিকট সাথে প্লেন পড়লো, পরে আমি দৌড় দিলাম জানার কাছে। পরে পিছিয়ে তাকাই দেখি আমার একটা ফ্রেন্ড যখনটা আগুন নিয়ে আমার কাছে আইসে, আমি ভয়ের সাথে সরে গেলাম। আমার একটা বন্ধু তাই পানি ঢালতে সে পুলে গেছে। পরে আধা ঘন্টা পরে আমি জান্নার কাছে গেছিলাম হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য। পরে হঠাৎ করে গিয়ে হাত দেওয়ার কারণে আমার হাত ফুলে গেছে। পরে বুঝেছিলাম। পরে আধা ঘন্টা পরে আমার আউটো ফ্যানটা দৌড় দিশাল, পরে দেখি আগুন নিচ্ছে। পরে আমি দৌড় দিয়ে বাইরে গেছিলাম। গত বছর একটা ইনসিডেন্ট ঘটে গেছে এখানে, কিন্তু সেটা তো এখন আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, রুটও চেঞ্জ করা হয় না। এখনো কিন্তু যুদ্ধ বিমান যায়, এমনি অন্য বিমানও যায়। আমার 2টা বাচ্চা পড়ে এখানে, কিন্তু ওই যখন আসে বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন থাকে। কিন্তু এখন এই স্কুল এখানে কাছাকাছি কোনো স্কুল না থাকে, এখানে বাধ্য হয়ে পড়াতে হচ্ছে। আমি কি করবো এখন? আমাদের একটা সবাই, আমার না শুধু, অনেক অভিভাবকই এরকম
মানে বিপদে আছে, একটা বিপদই বলা চলে, কারণ কতগুলা বাচ্চা প্রাণ ঝরে গেল, তার বাবা মা তো এখনো বলতে পারে না, একটা বিপদ মধ্যে আমরা আছি। কেয়ারটেকার সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমরা সবার দ্বারে দ্বারে ঘুরেছি, আমাদের একটা কমিটি ছিল, আমাদের কমিটির মাধ্যমে কোথায় না গিয়েছি, সবার কাছে গিয়েছি, কিন্তু আমরা সব জায়গায় হতাশ। সর্বশেষ বর্তমান প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের সাক্ষাৎ দিয়েছিলেন, ওনার সাথে কথা হয়েছে, ওনার বাসভবনে গিয়েছিলাম। উনি আমাদের কথা দিয়েছিলেন যদি আমরা ক্ষমতায় আসি আমরা এটার একটা সুষ্ঠু সমাধান করে দেব। কিন্তু এখনো আমরা ওনার সাথে সাক্ষাতের জন্য অনেক চেষ্টা করেছি, উনি এখনো কোনো শিডিউল পাইনি, ওনাকে স্মারকলিপি দিয়েছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা চাচ্ছি যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, এবং আপনাদের মাধ্যমে আমার এই বার্তাটা যেন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় যে মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রত্যাশী। আমরা আসলে একটি বছর কিভাবে পার হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ছাড়া কেউ জানে না। আমরা জানি না, আমরা যখনই যার সাথে সাক্ষাৎ করেছি তখনই সবাই সিম্প্যাথি দেখিয়েছে, কিন্তু হঠাৎ কোথায় গিয়ে যেন একটা বাধার সম্মুখীন হচ্ছে, প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা পৌঁছাতে পারতেছি না। এটা নিয়ে আমরা যখন কাছে যাই তখন ওনারা বলে যে ঠিক আছে আমরা দেখতেছি, পরবর্তীতে আর কেউ খোঁজখবর নেয়নি এবং নিচ্ছেও না। এখন যদি প্রধানমন্ত্রী এটাকে একটু সুদৃষ্টি দেয় তাহলে হয়তো একটা সমাধান হবে। আমাদের মূল চাওয়াগুলো হচ্ছে শহীদি মর্যাদা, যারা শহীদ হয়েছেন তাদের শহীদি মর্যাদা, এবং যারা অসুস্থ তাদের জন্য একটা হেলথ কার্ড, যেন সারা জীবন তারা বিনা খরচে চিকিৎসা পায়, এবং জনস্বার্থে যে রিট হয়েছে রিটের বাস্তবায়ন। এখানে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে বিশ্বে বিরল, বিশ্বের কোথাও এরকম ঘটনা ঘটেনি। তারপরও আসলে আমরা কোনোভাবেই সরকার আমাদের পাশে দাঁড়ায়নি। জানি না এখন বর্তমান সরকার, ওনাদের কাছে আমরা আবেদন করতেছি ওনারা যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়াইলে হয়তো আমরা প্রত্যেকটা পরিবার একটু স্বাবলম্বী হবো। আমরা তো আসলে জীবন্ত মৃত, আমরা এই যে একটি বছর কিভাবে পার করেছি এটা আমরা ছাড়া কেউ বলতে পারবে না।